বিজেপি তো আগে থেকে জেনে গেছে, বিজেপি সব জানতা গামছাওয়ালাদের বসে আছে, ভেবেছিল যা খুশি তাই করে নেবে। বাংলা রাজনীতি মমতা ব্যানার্জি আর বিজেপি পার্টি আজ থেকে নয়, 2000 সালের পর থেকে শুরু করেছিল। এই থেকে বিজেপি তৃণমূল পার্টি জন্ম হয়, সেই থেকে বিজেপি পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্ক, ঘনিষ্ঠতা, দোস্তি বাড়তে থাকে। আর তার হাত ধরে ধীরে ধীরে বিজেপি পার্টি এই বাংলায় তার রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে থাকে। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির সঙ্গে টিএমসি পার্টির সঙ্গে বিজেপির কখনো নির্বাচনী জোট হয়েছিল। মমতা ব্যানার্জি তাদের সরকারে ছিল। আরো লোকের মমতা ব্যানার্জি কখনো কিন্তু বিজেপি পার্টির বিরুদ্ধে কোনো আইডিওলজিক্যাল কথা বলে না, মানে আদর্শগত বিরোধের কথা বলে না। খেয়াল করে দেখবেন, তা যদি বলতো তাহলে সর্বপ্রথম মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলতো, বলেছে আজ পর্যন্ত বলেনি। রাজনাথ সিং এর বিরুদ্ধে কথা বলে, বেছে বেছে কথা বলে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই দুজনে তো শেষ কথা না। বিজেপি পার্টির আইডিওলজির বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি কোনদিন কোনো কথা বলেনি। খেয়াল করে দেখবেন, বরং উল্টো বলেছে যে আরএসএস এর সবাই কিন্তু খারাপ না। আপনাদের কলকাতাতেই মঞ্চে দাঁড়িয়ে বলেছে। এই মমতা ব্যানার্জি 2003 সালে আরএসএস এর যে সর্বভারতীয় সম্মেলন হয়েছিল দিল্লিতে, সেখানে দাঁড়িয়ে সে বক্তৃতা দিয়েছে এবং সেখানে বলেছে যে আরএসএস এর সঙ্গে আমার কোনো বৈরতা নেই, আরএসএস দেশের একটা বড় শক্তি, এবং মমতা ব্যানার্জিকেও আরএসএস সেইভাবে স্বীকৃতি দিয়েছে। এবং তার পরিবারে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা সংগঠন মমতা ব্যানার্জি রাজত্বে হুহু করে বেড়েছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। তাই এই নাটকগুলো করতে করতে কিন্তু মমতা ব্যানার্জি এখন নাটকের জালে নিজেই ফেঁসেছে। এখন মমতা ব্যানার্জি ছেড়ে দেওয়া কেজে বাঁচি অবস্থা হয়ে গেছে। মমতা ব্যানার্জির আর কোনো নিয়ন্ত্রণ নেই পশ্চিমবঙ্গের উপরে, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গেছে, আমি এটা বলতে পারি। না, আমার যা অবজারভেশন তাতে বলছি। এখানকার প্রচুর ধর্মপ্রাণ মানুষ কিন্তু গেছিল, তারা এসব জানে না। যারা মাথায় ইট নিয়ে যেতে পারে তাদের কাছে এসব গল্প খাটে না। পকেট থেকে পয়সা দিয়ে নতুন ইট কিনে নিয়ে সেখানটায় গেছে, তাদের ধর্মীয় আবেগটাকেও কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। এটাকে, ওটা তো অন্য ব্যাপার। মমতা ব্যানার্জির চালাকি মমতা ব্যানার্জির চালাকি, বিজেপির চালাকি বিজেপির চালাকি। কিন্তু যারা কালকে গেছিল একটা বড় অংশের মানুষ, তারা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান, এটা আমাকে মানতেই হবে। তাহলে পয়সা দিয়ে ইট কিনে ইট মাথায় নিয়ে কেউ ওখানে যেতে পারে না। এটাকে কিন্তু আমাদেরকে অবজ্ঞা করার ঠিক হবে না। মমতা রাজনীতি করবে, মোদী রাজনীতি করবে, কিন্তু মসজিদের প্রতি এখানকার ধর্মপ্রাণ মানুষের যে আবেগ, ভাবাবেগ, সেটা কিন্তু আমরা দেখেছি যে মাথায় ইট নিয়ে গরিব গরিব মানুষ তারা কিন্তু সেখানে পৌঁছেছে, হেঁটে হেঁটে পৌঁছেছে। অতএব সবটাকে নস্যাৎ করে দিলাম রাজনীতি দুজনের, এটা না। রাজনীতি একটা অংশ আছে, তার পাশে আরে এটাও একটা অংশ আছে। এদেরকে ব্যবহার করা হবে কি হবে না ভবিষ্যৎ বলবে, এদেরকে কিভাবে ব্যবহার করা হবে এটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকে দিনে আমি দাঁড়িয়ে বলতে পারি যে একটা বড় অংশের মানুষ, সবারই কথা বলছি না, একটা বড় অংশের মানুষ ধর্মীয় আবেগে প্রভাবিত হয়ে তারা ধর্মীয় কর্ম করতে সেখানটায় গেছে এই মানসিকতা নিয়ে যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি। এটাকে কিন্তু বুঝতে হবে আমাদেরকে। ভোটের বাজার সবকিছু হতে পারে, গীতা পাঠ হতে পারে, গীতা পাঠের বিরোধিতা হতে পারে, অনেক কিছু হতে পারে। করতেই পারে, আসাদুদ্দিন মাঝি তো বসেই আছে। বিহারে নির্বাচন করেছে, বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে। এটা আসাদুদ্দিন ওয়াইসি করে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। এখন এটা নিয়ে বলার তো কিছু নেই। কেউ গীতা পাঠ করবে, আমি তো বলতে পারি না গীতা পাঠ করা যাবে না। কোথাও মসজিদ নির্মাণ হবে, আমি তো বলতে পারি যে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ নির্মাণ করার অধিকার আছে, গীতা পাঠের অধিকার আছে। এছাড়াও বাংলায় আরো মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি। সে রাজ্যের হোক, কেন্দ্রের হোক। আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ। আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি। আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত। সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। নিশ্চয়ই কারোর মন্দির করার, কারোর গীতা পাঠ করার, কারোর মসজিদ করার অধিকার আছে, সেগুলো একটা শুভ মানসিকতা থেকে করলে আরো বেশি ভালো হয়। কারণ বাতাবরণটা যেন ঠিক সৌহার্দ্যের হচ্ছে না বলে আমি মনে করছি। এটা শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলাতেই সৌহার্দ্যের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি। নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই, এবার অতল গহ্বরে চলে যাবে। আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি। বাংলা পিছিয়ে গেছে, পিছিয়ে যাচ্ছে,
অতল গহ্বরে পড়বে যদি এইটা আমরা হারিয়ে ফেলি। ঠিক একইভাবে দেশের ক্ষেত্রেও তাই, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যের বাতাবরণ, দেখুন আমরা যে যাই করি না কেন, নিজেদের সমাজের মধ্যে, নিজেদের রাজ্যের মধ্যে, নিজেদের দেশের মধ্যে যদি আমরা একে অপরের বন্ধু হতে না পারি, তাহলে বিদেশি শক্তিরা আরো বেশি শক্তিশালী হয়। যারা ভারতবর্ষকে ভালো নজরে দেখে না, যারা ভারতবর্ষের ক্ষতি চায়, দুর্বল চায়, তাদের হাতটা আরো শক্ত হয়। অতএব দায়িত্ব কিন্তু সকলের, এ দেশকে সুস্থ সবল স্বাভাবিক রাখা। বিজেপি তো আগে থেকে জেনে গেছে, বিজেপি সব জানতা গামছাওয়ালাদের বসে আছে, ভেবেছিল যা খুশি তাই করে। এখানকার মানুষ সতর্ক হয়ে গেছে, তাই পারছে না। 50 লোকের আরো বেশি হতে পারে, আমাকে অস্বীকার করছে না। কিন্তু নির্বাচন কমিশন বলার আগে বিজেপি নেতা কি করে বলে? প্রশ্ন আমার এই জায়গাটায়। নির্বাচন কমিশন এসআইআর করাচ্ছে, এসআইআর কত লোক বাদ গেল, কত লোক ঢুকলো, এতে এসআইআর নির্বাচন কমিশন বলবে। সেটা বিজেপি নেতারা ফোরকাস্ট করছে কি করে? তাহলে কি বিজেপি নেতারা বলে দিয়েছে, ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে তোমাকে এতটা বাতিল করতে হবে ভোট, এতটা ভোট তোমাকে কমাতে হবে? এই কথা রাহুল গান্ধী বলছে বরাবর। রাহুল গান্ধী ঠিক এই জায়গাটাই বলতে চাইছে যে বিজেপি পার্টির নির্দেশে নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা কিন্তু এই ভোটার লিস্টে তারা নানা রকম ভাবে দুর্নীতি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, অর্থাৎ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। কেন? বিজেপির নির্দেশে। বিহারে তারা পেরেছিল অনেক বেশি, আরো তাদের লক্ষ্য ছিল বেশি, কারণ বিহারের সরকারটা ছিল বিজেপি পার্টি। কিন্তু আরো তাদের যে লক্ষ্য ছিল 1.5 থেকে 2 কোটি, সেটা তারা পারেনি। তার কারণ সেখানটায় বিজেপির বিরুদ্ধে যে সমস্ত দল নির্বাচন করেছে তাদের তরফ থেকে, এবং বিশেষ করে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা এবং এক পর্যায়ক্রমে প্রচার এবং সমস্ত তথ্য দিয়ে, হরিয়ানা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে সমস্ত তথ্য দিয়ে যেভাবে মানুষের কাছে এই ভোট চুরির কথাটা পরিবেশিত হয়েছিল, তাতে মানুষ কিন্তু বুঝেছিল যে নিজেরা সতর্ক না হলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। এবং আমি আবার বলছি, টার্গেট যদিও মুসলমানকে করছে তারা, কিন্তু সেটা ঠিক নয়। মুসলমানের ভোটার লিস্টে নাম কাটবার চেষ্টা করলেও তারা অনেক বেশি প্রিপেয়ার্ড পেপারপত্র নিয়ে এই বাংলায়, বিহারে কিছু জানি না, এই বাংলায় মুসলমান সম্প্রদায়ের মানুষ পেপার পত্র নিয়ে অনেক বেশি প্রস্তুত, কারণ তারা জানে এই টার্গেট করবে তাদেরকে ভোটার অধিকার কেড়ে নেওয়া। বিপদে পড়বে এই পশ্চিমবঙ্গের প্রান্তিক, গরিব, দলিত, শিডিউল কাস্ট মানুষেরা, যাদের অভাব আছে, যাদের কর্মের জন্য এখানে সেখানে দৌড়ে বেড়াতে হয়, যারা অতটা প্রভাবশালী নয়, তাদের কিন্তু বিপদ হবে। যারা মনে করেছে এই তো আমাদেরই দেশ, এখানে আর কি হবে, তাদের কিন্তু বিপদ হবে। যাদেরকে বুঝিয়েছে বিজেপি এটা তোমাদের দেশ, তাদের কিন্তু বিপদ বেশি হতে পারে বলে আমার সন্দেহ এবং আমার আশঙ্কা। হ্যাঁ, সাধারণ মানুষের কার বিপদ হবে জানি না, সাধারণ মানুষের বিপদ মানে বিপদ। আমি কে বলতে পারবো কটা তার মধ্যে বিজেপির ভোট ছিল, কটা টিএমসির ভোট ছিল? তবে এটা আমি দেখেছি মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে, যা বলেছিল বিজেপি সেটা করতে পারছে না, সেটা তারাই বলছে। তারা আমাকে ডেকেছিল, আমি গেছিলাম, আবার যাবো তাদের কাছে। এটা কিন্তু একটা চলছে বাংলায়। লক্ষ লক্ষ আছে এখানকার পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ। তারা কি দুরবস্থার মধ্যে আছে আমি নিজে গিয়ে দেখেছি, মুখ্যমন্ত্রী যাবেন না, কি দুরবস্থার মধ্যে আছে সোনালী বিবিকে দেখে শিখুন। তাদের জন্য কি কারো মাথা ব্যথা আছে? তাদের জন্য কি একটা আন্দোলন হয়েছে? তাদের জন্য কি রাজ্য কোনো মাথা ব্যথা করেছে কোনোদিন? সেই সেন্সে তারা হাইকোর্ট গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ম্যানেজ হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমার সরকারের আমলে কেন এগুলো হচ্ছে তা নিয়ে কোনো প্রতিবাদ কথা হয়েছে? সেখানে প্রতিবাদ হবে না। কেন? পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে ভয় ঢোকাতে হবে যে বাঙালি তোমার বিপদ হচ্ছে। কোথাও ভয় ঢোকাতে হবে মুসলমান তোমার বিপদ হচ্ছে, কোথাও ভয় ঢোকাতে হবে হিন্দু তোমার বিপদ হচ্ছে। বিপদ, ভয় এর মিশ্রণে, এবং সেই তার পাশাপাশি আমি উদ্ধার কর্তা অথবা আমি উদ্ধার কর্ত্রী, এই বিশ্লেষণের মধ্যে দিয়ে এই বাংলা নির্বাচন হবে। সব বন্ধ হয়ে যাবে ভোটটা যেতে দিন। এনআরসি যখন নিয়ে বাজার গরম, তখন আমি বলেছিলাম এই এনআরসি চলবে শুধুমাত্র ভোট পর্যন্ত। দিদির হঠাৎ করে পা ভেঙে গেল ভোট করতে গিয়ে। আমি বলেছিলাম দিদির পা ভাঙাটা ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে দিদি। দিদি গড় গড় করে হাঁটতে আরম্ভ করবে ভোটের রেজাল্টটা বার হওয়ার দিন। দেখুন আপনারা, ভোটের রেজাল্ট বার হলো, দিদির পা ভাঙা ঠিক হয়ে গেল, দিদি হুইল চেয়ার থেকে নেমে গড় গড় করে হাঁটতে আরম্ভ করবে। এনআরসি হয়ে গেল, দিদি ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেল কলকাতা,
মোদি ঝোলালি চলে গেল, দিল্লি হয়ে গেল এনআরসি। আবার এসআইআর থেকে এই তাই করে তার মধ্যে মন্দির মসজিদ করে আবার শুরু হয়ে গেল।